কিন্তু পছন্দ করছে না। আমরা ইতিমধ্যে সারা বাংলাদেশে আমাদের এই একই স্লোগান নিয়ে শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে আমরা সারা বাংলাদেশে বিভিন্ন কর্মসূচিতে মধ্যে জুন এবং জুলাই মাসে পালন করছি। তারই ধারাবাহিকতায় যশোরে আমরা এই আজকে 1 আগস্ট, এই আগস্টে বাংলাদেশ রাহুমুক্ত হয়েছিল। সেই আগস্টের আজকে প্রারম্ভিক সময়ে আমরা এখানে একটি যুব সমাবেশ করার সিদ্ধান্ত দিয়েছিলাম যশোর জেলা যুবদলকে। সেই অনুষ্ঠানটি আজকে আমি এখানে উপস্থিত হয়েছি। সারাদিনই বৃষ্টি ছিল, সেই বৃষ্টির কারণে হয়তো এখন মাঠে জনতার স্রোত কম, কিন্তু আমি সারা যশোরের বিভিন্ন নীতিগুলিতে কিন্তু মিছিল দেখে এসেছি আসার সময়। সুতরাং তারপরে আপনাদেরকে কষ্ট দেওয়া না দেওয়ার ব্যাপারে আমরা একটু দ্বিধান্বিত ছিলাম। তারপরে জেলা চাইল যে আমরা প্রোগ্রামটা করি। আজকের এই যুব সমাবেশে সভাপতিত্ব করছেন যুবদল যশোর জেলা শাখার সম্মানিত সভাপতি আহ্বায়ক, আমাদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সদস্য পদক এম তমাল আহমেদ। আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশের অত্যন্ত স্বনামধন্য রাজনীতিবিদ হিসেবে যিনি প্রতিষ্ঠিত ছিলেন, আমাদের সকলের শ্রদ্ধা ব্যক্তিত্ব ছিলেন জনাব ফরিদুল ইসলাম সাহেব। ওনার সুযোগ্য সহধর্মিনী, যিনি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন এই জেলা বিএনপি দায়িত্বে ছিলেন আমাদের অত্যন্ত শ্রদ্ধা অধ্যক্ষে নার্গিস বেগম আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। উনি অত্যন্ত একজন সম্ভ্রান্ত মানুষ, শিক্ষাবিদ ছিলেন। আমি ব্যক্তিগতভাবে ওনাকে অত্যন্ত শ্রদ্ধা করি। আজকে উনি এখানে উপস্থিত আছেন। উনি আমাকে বলেছেন একটু বক্তব্য বেশি দেওয়ার জন্য। উনি সবসময় কিন্তু আমার সাথে এটাই করেন। এর আগে 30 মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের শ্রদ্ধায় আমরা যশোর জেলা একটি অত্যন্ত সুন্দর অনুষ্ঠান করেছিল যুবদল। সেখানে উনি নিজে বক্তব্য দেন নাই, আমাকে বক্তব্য দেওয়ার জন্য বলেছিলেন। ওনাকে আমি ধন্যবাদ জানাই। মঞ্চ উপস্থিত আছেন যশোর জেলা বিএনপির কাউন্সিলে নির্বাচিত সভাপতি সাবু ভাই এবং সাধারণ সম্পাদক খোকন ভাই সহ আজকে বিভিন্ন কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ যারা উপস্থিত আছেন সকলকে আমি ধন্যবাদ জানাই। অনুষ্ঠান সঞ্চালনা করছেন যশোর জেলা যুবদলের সংগ্রামী সদস্য সচিব, অত্যন্ত তুখর মেধাবী যুব নেতা আনসারুল রানা সহ যারা এখানে উপস্থিত নেতৃবৃন্দ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুমন, আমাদের আরেক যুগ্ম আহ্বায়ক মধু সহ যারা উপস্থিত আছেন। আমি প্রত্যেকের নাম বলতে পারছি না, সকলকে ধন্যবাদ জানাই, কারণ আপনারা অনেক পরিশ্রম করেছেন। আসলে আজকে কিছু বক্তব্য দেওয়ার জন্য আমি প্রিপারেশন নিয়েছিলাম, মনে করেছিলাম আজকে সুন্দর একটি প্রোগ্রামের মধ্যে আমি এখানে কথা বলবো। তারপরও আপনারা এখন সুশৃঙ্খল ভাবে বক্তব্য শোনার জন্য ওয়েট করছেন, সেই জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। উপস্থিত প্রিয় নেতৃবৃন্দ, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া সুযোগ্য সন্তান, দীর্ঘ প্রায় 1.5 যুগ যিনি বিদেশে নির্বাচিত থেকেও কিন্তু বাংলাদেশের মানুষকে যিনি ভুলেন নাই, বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য হাসিনা বিরোধী আন্দোলনে উনি বিএনপি এবং তার সকল অঙ্গ সংগঠন, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ মহিলা দল সহ প্রত্যেকটি রাজনীতির মাঝে কিন্তু আমাদেরকে উনি সর্বদাই উনি মাঝে রেখেছিলেন। আমাদের প্রিয় নেতা আজকে দেশের বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনি কোন পজিটিভ রাজনীতি করছেন, কোন প্রকার বিষোদকার করছেন না, কোন প্রকার কারো বিরুদ্ধে কোন ধরনের কোন নেগেটিভ কথা উনি এখন পর্যন্ত বলেন নাই। অথচ বাংলাদেশে
5ই আগস্টের পরে নতুন নতুন নেতার উদ্ভব হল। অবিশ্বাস্য রকমের অশ্রাব্য গালিগালাজ দিয়ে যারা রাজনীতি করতে চায় তাদের আজকে যেই আস্ফলন দেখছে, আমরা যেই ব্যানারটা যে আমরা হেডলাইন দিয়েছি আজকের যে প্রোগ্রাম শিষ্টাচার, এই শিষ্টাচারটা তারা বলছেই না। তারা সিনিয়র নেতৃবৃন্দ সম্পর্কে আজে বাজে কথা বলছেন। কোন রকম একটা বক্তব্য দেওয়ার আগে একটা তো পারিপার্শ্বিক অবস্থা তৈরি হওয়ার পরিপ্রেক্ষিতে একটা মানুষ একজনকে নিয়ে কথা বলতে, সেটা যদি স্বাভাবিকভাবে যদি গ্রহণযোগ্য হয় মানুষ সেটা গ্রহণ করবে। তারা যে কথা বলছে আমি তাদের নামও দিচ্ছি না। এই যে বাংলাদেশে একটা নতুন কালচার তৈরি করলো, আমাদের প্রধানমন্ত্রী যারা তারেক রহমানকে নিয়ে কথা বলছে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কথা বলছে, পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কথা বলছে, বর্ষীয় নেতা অত্যন্ত শ্রদ্ধাভাজন আমাদের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে তারা মন্তব্য করছে। এবং অত্যন্ত দুঃখজনকভাবে দেখলাম একজন মানুষ, সেটা সে তার পদবি যাই থাকো, তাকে নিয়ে মন্তব্য করছে। কি মন্তব্য করেছে? সেরকম হজ করে এসেছেন, তিনি দাঁড়িয়ে রেখেছেন, সে দাঁড়ির বিরুদ্ধে কটূক্তি করেছেন। কত বড় বেয়াদব তারা! ন্যূনতম সম্মান তারা দিচ্ছে না। এই সমস্ত বেয়াদবদেরকে বাংলাদেশের মানুষ সাহায্য করবে, আমাদের সাহায্য করার দরকার নাই। আপনাদের প্রতি আমি অনুরোধ করছি তাদেরকে সাহায্য করার জন্য আমাদেরকে মাঝে থাকার কোনো দরকার নেই। আমরা যুক্তি তর্কের মাধ্যমে বাংলাদেশের মানুষকে বোঝাতে সক্ষম হব ইনশাল্লাহ যে বেয়াদবের স্থান সমাজে নাই। একজন গুন্ডা একটি এলাকা ধ্বংস করে, একজন সন্ত্রাসী একটি এলাকা ধ্বংস করে, আর একজন বেয়াদব সমাজকে ধ্বংস করে দেয়, পরিবারকে ধ্বংস করে দেয়, রাষ্ট্রকে ধ্বংস করে দেয়। এই বেয়াদবদের সম্মিলিতভাবে জনগণের মধ্যে বয়কট করেছে তারা, এবং তাদের যে সহযোগী রাজনীতি যারা তাদের সাথে করছে। ইতিমধ্যে বাংলাদেশে তাদের যে খায়েশ ছিল সরকার গঠন করবে, তারা কিন্তু সেই সরকার গঠন করতে পারে নাই। তারা মিথ্যার ফুলছুড়ে তারা ইসলাম বিক্রি করেছে, মানুষকে ধোঁকা দিয়েছে, মুনাফিকি করেছে, কিন্তু মানুষ বিশ্বাস করে নাই। আমি মনে করি আগামীতে বাংলাদেশের মানুষ তাদের সিদ্ধান্ত নিতে ভুল করবে না, আমরা যদি সঠিকভাবে রাজনীতিকে পরিচালনা করি। ও আমাদের বাংলাদেশে অনেক জনবহুল একটি দেশ, পপুলেশন অনেক বেশি। এটা আল্লাহর ইচ্ছায় এই জনসংখ্যা, এবং এই জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেরকম ভাবে ভূমিকা রেখেছিলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ভূমিকা রাখছেন। উনি সবেমাত্র রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন, চেষ্টা করছেন মানুষকে কিভাবে শেষ পেরেক মাত্র জামাতকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে তার বিদায় নিশ্চিত হয়েছিল। তার সাথে লড়াই চলছিল আমাদের 15-16 বছর। যদিও নামে একটা বিরোধী দল ছিল, কার্যত লড়াই ছিল আওয়ামী লীগের নেতৃত্বে সকল বাম আর জামাতের নেতৃত্বে সকল ডান। ওরা তাদের প্রধান প্রতিপক্ষ জামাতকে মনে করত, অন্য কাউকে মনে করত না। এই জন্য অলিতে গলিতে ঢুকে, বাসা বাড়িতে ঢুকে জামাতের নেতা কর্মীদেরকে যেভাবে গুলিবিদ্ধ করেছে, খুন করেছে, গুম করেছে, আয়না করে নিয়েছে, জামাত ছাড়া অন্যরা বিভিন্নজন বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, কিন্তু জামাতকে যেভাবে টার্গেট করেছিল অন্যদেরকে সেভাবে করে নাই। তো তিনি বুঝতে পারেন নাই লড়াই আমরা একটু দীর্ঘ করছি। আমি হাসিনা
একটু একটু বেঁকে আসছিলাম, জনগণের মধ্যে আমরা স্থান করে নিচ্ছিলাম। আমাদের দৃঢ় ঈমান ছিল হাসিনার পতন বাংলার মাটিতে হবেই হবে। সেজন্য চূড়ান্ত লড়াই জুলাই আন্দোলনের মধ্য দিয়ে হয়েছে, কিন্তু এটা জুলাই দিয়েই শুরু নয়, এটা শুরু হয়েছে আরো আগে থেকে। আর তার চূড়ান্ত পরিণতি হয়েছে জুলাইয়ের মধ্য দিয়ে। এবং এই লড়াইয়ে জামাতের নেতৃত্বে বাংলাদেশপন্থী পন্থীদের চূড়ান্ত বিজয় হয়েছে। হাসিনার নেতৃত্বে বাম রাম এবং তাদের গুরু আধিপত্যবাদী শক্তির কবর রচনা হয়েছে বাংলাদেশে। বাংলাদেশে আর আধিপত্যবাদ মাথা চাড়া দিতে পারবেন না। মাথা চাড়া দিয়ে দেওয়ার তো দূরের কথা, তাদের চুল দেখার সাথে সাথে জুলাই যোদ্ধারা 18 কোটি মানুষ শুধু টিল মেরেই ওদের মাথাকে গুড়িয়ে দেবে। বাংলাদেশে কোনো দালালের স্থান হবে না। বাংলাদেশে কোনো বিনদেশীর আধিপত্যবাদ বাংলাদেশে চলবে না। বাংলাদেশ চালাবে বাংলাদেশের 18 কোটি মানুষ। সংগ্রামী ভাইরা আমার, মহানগরে আলাদা আলাদা মিছিল ছিল। আমরা শহীদি মসজিদের সামনে থেকে জুমার নামাজ পড়ে মিছিলের ডাক দিয়েছিলাম। পুরো মালিবাগ কর্ডন করে ফেলা হয়েছিল। মাঠ থেকে আমাদের ভাইরা বলছিল, সেলিম ভাই মিছিল পোস্টপোন করে দেন, আমাদের পক্ষে মিছিল করা সম্ভব হবে না। আমি তখন টিএনটি সামনে আছে দেখছি খালেদ সাইফুল্লাহ তারেক, সে আমাকে হুন্ডা দিয়ে সেখানে নিয়ে যাবে। আমরা নামাজে আল্লাহু আকবার বলবো, ওরে আমি হাত ধরে বললাম এখানে নামাজ পড়বো না, তুমি হুন্ডা স্টার্ট করো। কোথায় যাবেন? আমি বললাম নামাজ ময়দানে গিয়ে পড়ো। আজকে যদি একজনকে রাস্তায় নামতে হয় তাহলে আমি নামবো, আমাকে গ্রেফতার করে নিয়ে যাবে। জামাত কখনো মাথা নত করা জানে না। আমরা গিয়ে শহীদি মসজিদে কোন রকম জামাত পেয়েছিলাম। জামাত শেষ করে বললাম তুমি হুন্ডা করে নিয়ে আসো, আমি ডাইরেক্ট যাই, কারণ তোমার হুন্ডার পিছনে উঠতে গেলে অনেক দূরে আমি গ্রেফতার হয়ে যেতে পারি। আমি গ্রেফতার হলে অন দি স্পট, যেখানে মিছিলের কর্মসূচি ঘোষণা করেছি এখানেই মিডিয়ার সামনে গ্রেফতার হব, প্রমাণ করব একজন জামাত বেঁচে থাকতে স্বৈরাচারের কাছে আমরা মাথা নত করব না। আমি যখন আইল্যান্ডের উপরে দাঁড়ালাম তখনও লোক নাই, কয়েকজন লোক 150-200 লোক দৌড়াই আসলো। ব্যানার খোঁজাখুঁজি করে কোন রকম ব্যানার ধরলাম। আমাদের ব্যানার টানাটানি করে নিয়ে যেতে চাচ্ছিল। গোলাগুলি শুরু হয়ে গেল। আমরা তাদের সকল ক্র্যাকডাউনকে মোকাবেলা করে মিছিল আমাদের গন্তব্যে আমরা নিয়ে গিয়েছিলাম। অসংখ্য ভাই আহত হয়েছিল, অসংখ্য ভাই জেলে গিয়েছিল এবং সেদিন আমরা প্রমাণ করেছিলাম ঢাকা শহর থেকে নিজামী ভাইকে ফাঁসি দিয়ে, মুজাহিদ ভাইকে ফাঁসি দিয়ে আমাদের নেতৃবৃন্দকে খতম করে, কয়েকজন নেতৃবৃন্দকে তারা খতম করেছে। আমাদের আদর্শকে, আমাদের দলকে তারা কিছুই করতে পারে না। আমরা সেদিন বীর তর্পে মিছিল করেছিলাম। আমাদের ডাক্তার আব্দুল্লাহ মাহমুদ তার ভাই বলেছিলেন, এরপর বিভিন্ন এমবেসি থেকে ফোন করে বলেছিল আমাদেরকে তো হাসিনা বলেছিল আপনারা গন কেস আপনারা নাই, আজকের মিছিল তো প্রমাণ করলো ঢাকায় আপনাদের শক্তি তো যথাযথ বহাল আছে। সংগ্রামী ভাইরা আমার, তারপরে আমরা 5ই জানুয়ারি আবার সেই বাড্ডা রোডে বিশাল মিছিল করেছিলাম। তাদের সকল বিরোধিতাকে, তাদের সকল বাধাকে উপেক্ষা করে বিশাল মিছিল আমরা ঢাকা শহরে করেছিলাম। এইভাবে জুলাইয়ের আগেও রাজপথের বীর হিসাবে জামাত ইসলামী এই ঢাকা শহরে কাজ করেছে। একদিকে স্বৈরাচার হটানোর কাজ আমরা করেছি, অন্যদিকে মানবিক আন্দোলন আমরা ঢাকা শহরে করেছি। আমরা চিকিৎসা সেবা দিয়েছি, আমরা নানা ধরনের সার্ভিসের মাধ্যমে ঢাকা শহরের প্রতিটি মানুষের মন জয় করার চেষ্টা করেছি। যার প্রমাণগত জাতীয় নির্বাচনে সাধারণত ক্ষমতায় যারা চায়, ক্ষমতাসীন দলই রাজধানীতে বেশি ভোট পায়, কিন্তু গত জাতীয় নির্বাচনে
এই ঢাকা সিটি কর্পোরেশনের উত্তরের 8টা সিটে বিএনপির চাইতে 65,000 ভোটে বেশি আমরা পাস করেছি। আমরা 5টাতে ইলেকশন করেছিলাম ডাইরেক্ট, 4টাতে আমরা বিজয়ী হয়েছি। আমাদের জোট সঙ্গীদেরকে 3টা দিয়েছিলাম, তারা 1টাতে বিজয়ী হয়েছে আমাদের সহযোগিতায়। সুতরাং এই রাজধানীর শহর ঢাকা সিটি উত্তর, এটি ইসলাম পন্থীদের, মানবিক পন্থীদের, জুলাই পন্থীদের, দেশপ্রেমিকদের একটা ঘাঁটি ইনশাআল্লাহ। এই ঢাকা শহরে আগামী দিনে স্থানীয় নির্বাচন হবে। ঢাকা শহর জলাবদ্ধতায় আবদ্ধ, ঢাকা শহরে যানজট, ঢাকা জোরে মশার উপদ্রব, ঢাকা শহরে ময়লা, ঢাকা শহরে কোন, ঢাকা শহরে ছিনতাই। এই ঢাকা আমরা চাই না। আপনারা কি এই ঢাকা চান? তাহলে এই ঢাকাকে আমাদেরকে বদলাতে হবে, ঠিক কিনা? কে কে বদলাতে চান দেখি হাত তুলে দেখা। বদলাবার জন্য বদলাতে হলে কাউন্সিলর, মেয়র, জামাতের পক্ষ থেকে অলরেডি প্রার্থিতা ঘোষণা করা হয়েছে। তাদেরকে জনগণের কাছে পরিচিত করে একটা গণবিপ্লব, জাতীয় নির্বাচনে আমাদেরকে জনগণ ভোট ঠিকই দিয়েছিল, কিন্তু আমরা গণবিপ্লব করতে পারি নাই বলে আমাদের ভোট হাইজ্যাক হয়েছে। ঢাকা শহরে এরকম তারা ভোট হাইজ্যাক করুক, নাটক করুক, সিনেমা করুক, এটা কি আপনারা চান? তাইলে ঢাকা শহরের সমস্ত জনগণকে ঐক্যবদ্ধ করে জনগণের ম্যান্ডেট রক্ষায় যদি আমাদেরকে বুলেট খেতে হয়, বুক পেতে দিয়ে শহীদ আবু সাইদের মতো বুক শটান করে যদি গুলি খেতে হয়, জেলে যেতে হয়, জীবন দিতে হয়, সব কিছুর বিনিময়ে ঢাকা নগরীর জনগণের ম্যান্ডেট রক্ষায় আপনারা কি প্রস্তুত আছেন? সবাইকে আমরা প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি। ইনশাআল্লাহ আমরা জান দেব, জুলাই দেব না, আমরা জান দেব, জনগণের ম্যান্ডেট কাউকে চুরি করতে দেব না। আসুন আমরা আবারও সরকারকে দাবি জানাবো, আপনি মুখে মুখে জুলাই 100% বাস্তবায়ন করবেন। এই ধরনের প্রতারণামূলক, গাদ্দারিমূলক, অকৃতজ্ঞতামূলক কথা বাদ দিয়ে বাস্তবে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে জুলাইকে 100% কার্যকর করুন, বিচারকে ত্বরান্বিত করুন, জুলাই যুদ্ধদের উপর হামলা বন্ধ করুন। জুলাই যোদ্ধা হবিগঞ্জের একজনকে চোখ দুটাই নষ্ট করে দিয়েছেন, এই চোখ আপনাদেরকে ফেরত দিতে হবে। তাহলে আমরা ঢাকাবাসী সহ সারা বাংলাদেশের মানুষ আমার ভাইয়ের চোখের দাবিতে যদি রাস্তায় নামে, আপনারা পালাবার রাস্তা খুঁজে পাবেন না। সবাইকে অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে এবং সমস্ত ফ্যাসিবাদ আর স্বৈরতন্ত্রের বিরুদ্ধে মাথা উঁচু করে, শির উঁচু করে দাঁড়িয়ে থেকে জাগরণ তৈরি করে সমস্ত মানব রচিত মতবাদ, তন্ত্রমন্ত্রের কবর রচনা করে এই ঢাকা শহর মসজিদের শহরকে আমরা মানবিক শহরে পরিণত করবো ইনশাআল্লাহ। সবাইকে প্রস্তুতি নেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে, সবাইকে সংগ্রামী সালাম এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। সংগ্রামী ভাই বন্ধুগণ, সম্মানিত ঢাকাবাসী, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে আজকের এই ঐতিহাসিক গণমিছিল এবং সমাবেশের আমরা শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছে। আমি সম্মানিত ভাইদেরকে আহ্বান জানাবো, আমাদের প্রধান অতিথি এখনই বক্তব্য রাখবেন। ওনার বক্তব্যের পরে আমাদের গণমিছিল, নেতৃবৃন্দের পিছনেই আমরা যাত্রা শুরু করব। এখনো যারা স্টেজের পিছনে আছেন তাদেরকে আমাদের স্টেজের উত্তর পাশে চলে আসার জন্য অনুরোধ করছি। আমাদের ব্যানারে নেতৃবৃন্দ থাকবেন। শৃঙ্খলা বিভাগের স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় আমাদের শান্তিপূর্ণ মিছিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আজকের এই ঐতিহাসিক সমাবেশ এবং বড় মিছিলের
প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী সেক্রেটারি জেনারেল, বিশ্ববরেণ্য রাজনীতিবিদ, বাংলাদেশকে একটি বৈষম্যহীন মানবিক বাংলাদেশে পরিণত করার জন্য যিনি বিরামহীন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন, আমাদের প্রিয় নেতা জাতীয় সংসদের সাবেক এমপি সংগ্রামী সেক্রেটারি জেনারেল জননেতা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বক্তব্য রাখছেন। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين. 24 জুলাই আগস্টের ঐতিহাসিক ছাত্র গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলামী ঘোষিত মাসব্যাপী 36 জুলাইয়ের কর্মসূচির অংশ হিসেবে আজকে সারা বাংলাদেশে ঐতিহাসিক 1 আগস্ট, রক্তস্নাত 1 আগস্ট, ঐতিহ্যের 1 আগস্ট, সংগ্রামের বিপ্লবের চেতনায় দীপ্ত 1 আগস্ট সারা দেশে আজকে জামাত ইসলামী গণমিছিলের ডাক দিয়েছে। সেই গণমিছিল পূর্ব সমাবেশে আজকে ঢাকা মহানগরী জামাত ইসলামীর এই সমাবেশে সংগ্রামী সভাপতি, ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী আমির, বাংলাদেশ জামাত ইসলামীর নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য, আগামী দিনের ঢাকা উত্তরকে বদলে দেওয়ার, নতুন ঢাকা গড়ার স্বপ্নদ্রষ্টা, আগামী দিনের ঢাকা উত্তরের মেয়র জননেতা সেলিম উদ্দিন, মঞ্চ উপবিষ্ট সংগ্রামী নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আমার প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা, আপনাদের কি মনে আছে 24 1 আগস্ট এই রাজধানী ঢাকা ছিল অগ্নিগর্ভ রাজধানী ঢাকা। রাস্তায় রাস্তায় ফ্যাসিবাদের পুলিশ বাহিনী, আওয়ামী ক্যাডারদের সাথে বাংলার বীর জনতা, নিরস্ত্র জনতা যুদ্ধে লিপ্ত হয়েছিল। আমরা তখন কারাগারে ছিলাম, জামাত নেতৃবৃন্দ অনেকে। আমরা ভেতর থেকে খবর পাচ্ছিলাম প্রতিদিন শত শত লাশ পড়ছে। নিষ্ঠুর পৈশাচিক উন্মত্ততায়, খুনের রক্তের নেশায় মেতে শেখ হাসিনা, বর্বর হাসিনা মৃত লাশকে পুড়িয়ে আগুনে ছাই করে দিচ্ছিল, হেলিকপ্টার দিয়ে শিশুদেরকে হত্যা করছিল। তার পেটুয়া বাহিনী পুলিশকে লেলিয়ে দিয়ে কিভাবে নিরীহ নিরস্ত্র পথচারী শিশু, হকার, ব্যবসায়ী, ছাত্র জনতাকে গুলি করে রাস্তায় রক্ত লাল করে তাদেরকে দেহ মাটিতে লুটিয়ে দিচ্ছিল, সেই স্মৃতিকে আপনাদের মনে আছে? 2 বছরে জুলাই অভ্যুত্থানের এই রক্তের স্মৃতি বাংলার মানুষ ভোলে নাই, কি বলেন ঠিক কিনা? কিন্তু ভুলে গিয়েছে সেই জুলাই বিপ্লবের সুবিধাভোগী বেনিফিশিয়ারি ক্ষমতাসীন বিএনপি জুলাইয়ের চেতনা ভুলে গিয়েছে। তা না হলে পার্লামেন্টে দাঁড়িয়ে বিএনপির এমপিরা বলে বক্তৃতায়, এত জুলাইয়ের বক্তৃতার দরকার কি? আননেসেসারি জুলাইয়ের বক্তৃতার দরকার নাই। প্রধানমন্ত্রী বসে থাকেন, যে জুলাইয়ের বিপ্লব না হলে মন্ত্রী এমপি তারা হতে পারত না। পার্লামেন্টে দাঁড়িয়ে বলেন এত জুলাইয়ের আননেসেসারি বক্তৃতার দরকার নাই। জুলাইয়ের সনদ বাস্তবায়নে গণভোট তারা এখন আর মানতে রাজি না। বিএনপির 31 দফার প্রথম দফায় তারা বলেছে আমরা ক্ষমতায় গেলে সংবিধান সংস্কারের একটা কমিশন গঠন করে এই সংবিধানকে সংস্কার করা হবে। এখন জুলাইয়ের চেতনা ভুলে বিএনপির মন্ত্রীরা বলছেন না, সংস্কার না,
আমরা ছোটখাটো একটা সংশোধন করব, পার্লামেন্টে ওনারা একটা বিশেষ কমিটি গঠন করেছেন। কি শুনেছেন আপনারা? বাংলাদেশ জামাত ইসলামীর আমির জাতীয় সংসদে বিরোধী দল নিয়ে প্রত্যাখ্যান করে বলেছেন, ডক্টর শফিকুর রহমান, এই কমিটিতে বিরোধী দল কোনো সদস্য তো দেবেই না, কনসেপচুয়ালি ধারণাগত ভাবে সংশোধন নয়, সংবিধানের পুরা বৈশিষ্ট্য কাঠামোকে আমরা সংস্কার করতে চাই। আমি বলছিলাম আজকে 1 আগস্ট, আমরা জুলাইকে ভুলিনি, জুলাইয়ের রক্ত ব্যবহার করে যারা ক্ষমতায় গিয়েছে তারাই জুলাইয়ের চেতনাকে ভুলতে বসেছে। আজকে আবু সাইদ মুগ্ধের স্লোগান দেই, জাবের ইব্রাহিম, আনাস মেহেদী হাসান, পুলিশের এপিসি কার থেকে ছুঁড়ে ফেলানো ইয়ামিনের লাশ, হাজারো সহস্রাধিক মায়ের চোখের পানি, কোন নিষ্ঠুর পাষাণ ছাড়া এগুলো কেউ বলতে পারে না। কি বলেন ঠিক কিনা? কিন্তু বিএনপি এই জাতির প্রতি, জনতার প্রতি, মানবতা, মনুষ্যত্বের প্রতি বিএনপির কোন দরদ নাই। তারা পার্লামেন্টে এখন বলছে সংস্কার নয়। জুলাই সনদের 84টি ঐক্যমতের ব্যাপারে সাংবিধানিক, প্রশাসনিক, বিচার ব্যবস্থার, নির্বাচনী ব্যবস্থার, পুলিশ ব্যবস্থার, দুর্নীতি দমন কমিশন সহ 6টি সংস্কারের 84টি প্রস্তাবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় 2025 সালের 17 অক্টোবর আমরা সব রাজনৈতিক দল একমতে স্বাক্ষর করেছিলাম। সেই 84টি সংস্কারের গুরুত্বপূর্ণ প্রায় 14-15টি মৌলিক সংবিধানের কাঠামোগত সংস্কারের ব্যাপারে বিএনপি ভিন্নমত পোষণ করে তারা ওই সনদের নোট অফ ডিসেন্ট দিয়েছে। এখন তারা বলে এইগুলো বাদে যা থাকবে তা দিয়ে আমরা জুলাই সনদ মানব। পার্লামেন্টে একজন মন্ত্রী দেখেন না, জুলাই সনদের লাল বই উঁচু করে বলে আমরা অক্ষরে অক্ষরে জুলাই সনদ মানব। শোনেননি? প্রধানমন্ত্রী বলে, মানুষ মনে করে কিরে সরকার তো কয় মানব, জামাত 11 দল বলে মানে না। এর রহস্যটা কি? রহস্য হলো 84টি সাংবিধানিক পরিবর্তনে প্রধানমন্ত্রীর মেয়াদ, ক্ষমতা, চিফ জাস্টিস, কেয়ারটেকার সরকার, আপার হাউস, সাংবিধানিক পদ, পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন, প্রধান বিচারপতি এবং আপিল ডিভিশনের সমস্ত জাস্টিস, সাংবিধানিক সমস্ত পদে নিয়োগে বিদ্যমান সংবিধানে ফ্যাসিবাদের প্রধানমন্ত্রীর যে ক্ষমতা ছিল, সেই কর্তৃত্ববাদী অসীম প্রধানমন্ত্রীর ক্ষমতাকে তারা সংবিধানে বহাল রাখতে চায়। এই জন্য ওইগুলো বাদ দিয়ে যা থাকবে সেটাই ওনারা বলে আমরা সংস্কার নয় সংশোধন করবো। তার অর্থ হলো